বান্ধবী, বাসর রাত্রে কি কি করলি একটু বল না শুনি। আচ্ছা, এত কথা থাকতে তুই কেন বিয়ের কথা জিজ্ঞেস করছিস? বুঝলাম না কিছু। না, আমি একটু জানতে চাচ্ছি ফ্যামিলির সবাই কেমন আছে, বাসর রাত্রে কি কি করলি, ফ্যামিলির সবাই তোর সঙ্গে কেমন আচরণ করলো, এই আর কি। না, ফ্যামিলির সবাই মোটামুটি ভালো। তো বাসর ঘরে আর মানুষ কি করে সেটা তো আর কি করে একটু বল না, একটু শুনি। বিড়াল বুঝতে কয়টা পারছি। মারলি? তুইও মনে হয় সামনে বিয়ের পিড়িতে বসতেছস, তাই আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছিস, তাই না? এই তো এটাই। আচ্ছা, তুই বল না বাসর রাতে মানুষ কি করে। আমি জানি না দেখি তো তোকে জিজ্ঞাসা করতেছি না। শুনেছি বাসর রাত্রে নাকি বিড়াল মারতে হয়, ভাবিরা বলতো। আসলে কি বাসর রাত্রে বিড়াল আছে? এই শোন না, তোরা তো সব দিনই জানিস যে বিড়াল দেখলে আমি ভয় পাই, আবার বিড়াল মারবো কি করে বল না। তাহলে বাসর রাতে বিড়াল মারার কথা কেন বলে মুরব্বীরা, কেন বলে ভাবিরা, এইসব কথা বলবি? কি জানি, আমি না এখন এই জিনিসটা বুঝতে পারি না যে বিড়াল মারার কথা কেন বলে। আর সবাই জানে যে আমি বিড়াল দেখলে ভয় পাই, আমি তো বিড়ালের ধারের কাছে যাই না, আমি ঘুমাইছিলাম সারা রাত। শুধু ঘুমাইছিলি না বাসর রাতে বিড়াল টিড়াল মারছিস, সেটা একটু বল। আরে না, আমার তো এমনিতেই ঘুম বেশি জানিস না, আমি সত্যি সত্যি ঘুমাইছিলাম। এখন কি মানে সত্যি কথা বলবি? আমি না তোর ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছে কি কেউ লুকায়? সত্যি কথা বল। না, লুকাইতেছি না, তবে সত্যটাই বলতেছি। শোন না, বাসর রাতে তেমন কিছু করি নাই। তো ফার্স্ট টাইম যখন আমি ঢুকলাম, ঢোকার পরে আমি তো বেশ বধূ সেজে বসে আছি। হ্যাঁ। পরে তো দুলাভাই আসলো, আসার পরে আমাকে দেখলো। তারপর? দেখার পরে তো সেই খুশি, চাঁদের মতো বউ পাইছে, জীবনে আর কিছু চায় না। ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর? সে খুব লাকি, আরো কত কি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। হুম, ভালো। তারপরে আমাকে কিছু কথা বললো, আমি কোনোদিন তাকে ছেড়ে যাব না, মন থেকে ভালোবাসবো, যখন যেটা প্রয়োজন তাকে জানাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর? এই গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে, আমাকে বললো বাসার রাত্রে ঘুমাতে নেই, বাসার রাত্রে বিড়াল মারতে হয়। তখন আমি তো চমকাই গেলাম জানিস। আচ্ছা, তাই নাকি? তারপর? দিন বিড়ালকে ভয় পাই, আসলে আমি এসব মারতে পারবো না। তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুঝ, কিচ্ছু বোঝো না। মানেটা কি, বিড়াল মারার মানেটা কি, সেটাই তো আমি তোর কাছ থেকে শিখতে চাচ্ছি, জানতে চাচ্ছি, একটু বল না। বল না একটু। শোন না, যেদিন তোর বাসর হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি। তুই হাসিস না, হেসে হেসে মজা নিস না, বল না একটু। নিজের আনন্দটা ধরে রাখতে পারতেছি না, তোর সাথে তো শেয়ার করতে পারতেছি, এটাই অনেক কিছু, বুঝছিস। আচ্ছা, তাই? হ্যাঁ। বল না, বল, প্লিজ বল। এই তো তারপরে মনে কর যে নিজেদের মতো আনন্দ ফুর্তি করলাম। রাত শেষ হলো, সকাল হলো। আচ্ছা। এটাই, আর কিছু না। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে বাসর রাত্রে নাকি বউদের গিফট করতে হয়, তারপরে নাকি বউকে দুধ খাওয়াইতে হয়, মানে এগুলা আর কি। আসলে এগুলা আসলে কতদূর সত্য, এটা কি বলবি কি? না, এগুলো কি সেটা আমি জানবো না, তবে তো দুলাভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিছিল, সেটা এখন আমার কাছে আছে। নেক্সট টাইম যখন আসবো তোদেরকে দেখাবো, হ্যাঁ। ও আচ্ছা, তাই? ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব মজা করছি। এই গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে, আমাকে বললো বাসার রাত্রে ঘুমাতে নেই, বাসার রাত্রে বিড়াল মারতে হয়। তখন আমি তো চমকাই গেলাম জানিস। ও আচ্ছা, তাই? ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। খেয়ে দে কাজ নেই এবার ওই আমি কিন্তু সব মানুষের এটা বলে দেবো। হুম, জবর একখান বন্যাতে করতে আসে। আর কোনো কথা নেই, এইসব কথা আমার বলো, তুমি তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমার শাশুড়ি আমি বলে দেবো। আমার শাশুড়ি বুড়ো হয়ে গেছে, তাই কি হয়েছে? তুমি তার কাছে থাকতে পারো না? তুমি আমার কাছে আসো এইসব চাইতে? তোমার লজ্জা থাকা উচিত। আর মানুষের শ্বশুর নেই, শাশুড়ি নেই, তাদের আদব কায়দা কিরকম? আমার একটু বেশি কিছু বললে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো, তোমার বাড়িতেই আর আসবো না। বুঝতে পারছো? একটু ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো।
কাজ নেই, হ্যাঁ, বুড়ো কালে তোমারে বিমূর্তিতে ধরছে। কে রে বিটি, আমি একটু চাইলেই তুমি খালি এরকম ফস করে ওঠো। এরকম করো কে? আমার একটু বোঝো। তুমি তো বুঝতেই পারছো তোমার শাশুড়ি এখন বুড়ো হয়ে গেছে রে বাবা। এই জন্য তো তোমার কাছে একটু আপত্তি করি। এরকম করো কেন? একটু আমার একটু বোঝো, বোঝার চেষ্টা করো। তোমার লাভই হবে, ক্ষতি হবে না। হ্যাঁ, ও চেনা আছে তোমারে। আমার যে কত লাভ হবে, কিসের এত লাভ হবে শুনি আগে। আর তোমার কি কথাই বা আমার শুনতে হবে? এই বুড়ো কালে আর উন্নতি করো না তো। বেই, এক পা কবরে চলে গেছে, কোন সময় তুমি মারা যাবা তা না। তুমি একটু নামাজ কালাম পড়বা, দিনের এই কাজ করবা, তা না করে তুমি আমার সাথে এরকম আগলামো পাগলামো শুরু করছো। আমি কিন্তু তোমার ছেলেরে ফোন করে সব জানিয়ে দেব যে তোমার বাপ বাড়িতে বসে আমার সাথে এরকম পাগলামো শুরু করছে। হুম, আমার গা গত দেখে মনে হয় তোমার সহ্য হয় না নাকি? আর মানুষের শ্বশুর নাই? আস্তে বল রে বাবা, এইভাবে বলো কেন? মানুষ শুনলে বলবে কি? বুঝে না। আমি তো তোমারে বলছি, তুমি যদি আমার কথা একটু শোনো তাহলে তোমার কোনো অভাবই থাকবে না। আমার ছেলে বাড়ি নেই তাতে কি হয়েছে? সে বিদেশ আছে ভালো কথা, কিন্তু আমি তোমারে পোষাই দেব। তোমার টাকা পয়সা, পোশাক আশাক, গহনা পাতি যা কিছু লাগবে সব তোমারে আমি নতুন নতুন কিনে দেব। তুমি শুধু বাবারে আমার একটা কথা শোনো। তুমি তো বুঝোই আর বাঁচবই বা কদিন। একটু সকাল্লাত করে দুনিয়ার পর থেকে বিদায় নিতে পারলেই বাঁচতাম। জীবনে তো কোনো সকাল্লাত করলাম না। আর তুমিও তো দেখো আজ 4টা বছর আমার ছেলে বিদেশ আছে, তো তোমারও তো কষ্ট হয়। তুমি তো বাইরে কারোর সাথে এত কথাবার্তাও বলো না। আর আমি তোমার তো সবসময় পাশেই থাকি। বাবারে তুমি যদি একটু রাজি থাকো, আমি বেশি কিছু চাই না। তুমি শুধু আমার সাথে একটু ভালো করে কথাবার্তা বলো, একটু হাতটা ধরতে দিও। তোমার পাশে আমার একটু বসতে মনে চাই, তোমার খুব ভালো লাগে আমার। বুঝছো রে বাবা? তুমি এটা বোঝো না কেন? তোমার শাশুড়ি যে অন্য কোথাও একটু পাঠিয়ে দিয়ে যদি একটু তুমি আমার সাথে একটু সময় দিতে ভালো হতো। তা না হলে যে আমার একদমই ভালো লাগে না রে বাবা। আর তুমি শোনো, তোমার ভাগের জায়গা জমি যা আছে সব আমি তোমার নামে লিখে দেবো। তুমি সেটা একটা বার আমার কথা শোনো, পারবা না এটা? আর এটা যেন খবরদার কেউ যেন না জানে না শুনে, গোপন রাখবা। তুমি রাজি থাকলেও ভালো, না থাকলেও ভালো। বুঝছো বাবা? খেয়ে দে কাজ নেই এবার ওই, আমি কিন্তু সব মানুষের এটা বলে দেবো। জবর একখান উন্নতি করতে আসে। আর কোনো কথা নেই। এইসব কথা আমার বলো তুমি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমার শাশুড়ি আমি বলে দেবো। আমার শাশুড়ি বুড়ো হয়ে গেছে তাই কি হয়েছে? তুমি তার কাছে থাকতে পারো না? তুমি আমার কাছে আসো এইসব চাইতে? তোমার লজ্জা থাকা উচিত। আর মানুষের শ্বশুর নেই, শাশুড়ি নেই, তাদের আদব কায়দা কিরকম? আমার কিন্তু বেশি কিছু বললে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো, তোমার বাড়িতে আর আসবো না। বুঝতে পারছো? একটু ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো। আমি তো ভালোই আছি রে বাবা। তুমি তো একটু আমার কথা শুনলেই হয়। এত কঠিন হও কেন রে বাবা? একটু মনটা নরম করো। কি বা এমন চাইছি? আমি 2 দিন তুমি যখন গোসল করতে যাও উকি মেরে তোমাকেও একটু দেখছিলাম আড়াল থেকে। তারপর থেকে শুধু মনটা আমার যে চায় রে বাবা, আমার তোমারই খুব ভালো লাগে, আমি খুব ভালো পাই। তো মনটার মধ্যে কয় বুঝছো? তোমার সাথে যদি একদম বসে কথাবার্তা বলতাম, তোমার হাতটা একটু ধরতাম, তা আমার যে কতই না ভালো লাগতো রে বাবা। তো বুড়ো কালে এরকম তো একটু শখ জাগে। আর বাড়িতে তো আর কেউ নেই, তোমার একটা ছোট বাচ্চা, তোমার শাশুড়ি, তুমি আর আমি, এই তো লোক। তো তোমার শাশুড়ি তো আজ কদিন ধরে বলছে যে সে নাকি তার মেয়ের বাড়িতে বেড়াইতে যাবে। তো সে তো যায় না, গেলে পারে তো ভালোই হতো। তোমার সাথে না হয় আমি একটু বসতাম, কথা বলতাম, এই আর কি। তোমারে তো আমি কোনো কিছুর অভাব রাখবো না। তোমার মনটা একটা নরম করো রে বাবা। কি বলো তুমি? আর তোমার মোবাইলে কি টাকা আছে? না থাকলে কিন্তু আমি বাইরে থেকে সিলেক্ট করে দিচ্ছি 100 টাকা তোমার মোবাইলে। বুঝছো? তুমি আমার সাথে একটু ফোনে কথাটা বললো, বাড়ির থেকে তো আর তোমার শাশুড়ির সামনে তোমার সাথে কথা বলতে পারি না। বুঝছো রে বাবা? তুমি আমার উপর একটু মনটা নরম করো। থাক, অত মনটা নরম করা লাগবে না। এবার এই
বাড়ির থেকে এসব কথা বলা যায় না আমার কাছে কাছে বসে? ওই ফাঁকে যায় মোবাইল করে টাকা খরচ করে তুমি আমার সাথে ফুটফুট ফুটফুট করে এসব কি সব আজে বাজে কথা বলো, হ্যাঁ? এগুলো সব মানুষের শোনে, মানুষ শোনে না? তোমার পাশে কি লোকজন আছে, নাকি তুমি একলা একলা কথা বলছো? না রে বাবা, আমি একদম একা একা দাঁড়ায় এক ফাঁকা মাঠের মধ্যে দাঁড়ায় তোমার সাথে ফোন করে কথা বলছি। এটা আমার পাশে কেউ নেই, কেউ জানবে না। এইটা জানলে কি আর মান সম্মান থাকবে? আর আমি তোমারও বলি, শোনো, আমাদের এই কথা যেন কেউ না জানে, খবরদার। তোমাদের নিষেধ করতেছি বারবার। তোমার জন্য কি আমি কোনো কিছু আনবো এখন বাজার থেকে? তুমি আমার শ্বশুর, তোমার মন যা চায় তুমি তোমার ছেলের বউয়ের জন্য খুশি করে নিয়ে এসে আমার হাতে দাও, ভালো কথা। কিন্তু এইসব আজে বাজে কথা বললে আমার ভালো লাগে না, বুঝছো? খবরদার, তোমার নিষেধ করতেছি, আর কখনো কোনোদিন এসব আজে বাজে কথা বলবা না। এই বুড়ো, এই তুমি আছে আমার ওই বুকে মেরে বাথরুমের সাইডে যায় এসব দেখো কেন, হ্যাঁ? তোমার লজ্জা করে না? নিজের চরিত্রকে একটু বদলাও, একটু নিজেকে একটু শোধরাও, আর ভালোবাসার চেষ্টা করো, বুঝছো? তা না হলে কিন্তু আমি তোমার মান ইজ্জত কিছু রাখবো না, সবাইরে জানিয়ে দেবো। সাবধান হয়ে যাও, কথাটা আজ বলে দিলাম। আর তোমার যা খুশি তা নিয়ে আসো, এইসব বলে আমার কাছে কোনো কিছু তুমি পাবা না, এটা আমি তোমার ক্লিয়ার বলে দিচ্ছি। আজ তুমি বাড়ি আসো আগে, তারপরে তোমার সাথে আমার বোঝাপড়া আছে, বুঝছো? জবর একখান ইয়েতে ধরছে, ভূতে ধরছে না? বাবা রে, তুমি যদি আমার কথায় রাজি না থাকো, তাও আমি তোমারে বলছি, শোনো, তুমি কাউরে এই কথা জানায়ও না। আমার খুব ভয় হয়, পুরোকালে আমার মান ইজ্জত খায়ও না তুমি আবার, বুঝছো? তোমার শাশুড়ি তোমার পাশে আবার হাসে নাকি? সে আবার শুনতেছে না তো এসব কথা? না, সে শুনতেছে না, কিন্তু বেশি আবল তাবল কথা বললে আমি তারে ডেকে নিয়ে এসে লাউড স্পিকার দিয়ে সব শোনাবো। তোমার আজকে ভীমরতি ছুটাবো আমি। তুমি যদি সোজা না হও তারপরে আমি তোমার সাহিত্য করবো, বুঝছো? খবরদার, এইসব আজে বাজে আলতু ফালতু কথা বলো না। আর একটা কথা শোনো, খবরদার ওই তোমার ওই ধন সম্পত্তির লোভ, ওই তোমার এই গহনার লোভ, এইসব লোভ দেখি আমার কাছ থেকে কোনো ফায়দা হবে না তোমার। এসব আমার কোনো কিছু লোভ লালসা নেই। আমি তোমার ছেলের সঙ্গে বিয়ে শাদী করে তোমার বাড়িতে এসে সংসার করছি, আমার একটা বাচ্চা হয়েছে। এখন ঠিকঠাক মতো আমার সংসার করতে দাও। তোমার ছেলে বিদেশ গেছে, সে বড় আশা নিয়ে কত কষ্ট করে কামাই রুজি করে আমারে খাওয়াবে, পরে একটু বড় হবে, একটু মানুষের মতো মানুষ হবে, একটু সুখের নাগাল পাওয়ার আশায় সে বিদেশ গেছে আমারে ফেলে। আর তুমি সেটা না ভেবে তুমি কি করে এই ফাঁকে আমার কাছ থেকে এই সমস্ত আজে বাজে নোংরা কথা বলো, এসব আজে বাজে আপত্তি করছো? এগুলা কি শ্বশুরের কথা? হ্যাঁ, তোমার লজ্জা করে না এসব কথা বলতে? নিজেকে একটু ভালো করো, ভালো করো। তুমি নামাজি হও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, নিজের চরিত্রটাকে একটু বদলাও। দেখো না, আমি তোমার ছেলের বউ হিসাবে তোমার কত সেবা যত্ন করব, তোমাকে কত আদর আপ্যায়ন করবো, ঠিকঠাক মতো গোসল করাবো, খাওয়াবো, নাওয়াবো, মানে সবই তোমার সেবা যত্ন করবো। আমি তোমার ছেলের বউ হিসাবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য অতটুকুই আমি পালন করব। তুমি আমাকে তোমার মেয়ের মতো ভাবতে পারো না? হ্যাঁ, এরকম লুচ্চাম স্বভাবের আচরণ করো তুমি আমার সাথে, ভালো হয়ে যাবে। আজকের পর থেকে আর কখনো এই ধরনের কথা বলবা না। তুমি দূর থেকে ফোন করো আর যাই করো, ভালো করে কথা বলবা, মুখের লাগাম দেবা, খবরদার। এটা নিষেধ করে দিলাম, বুঝা গেছে নাকি আরো কিছু বুঝাইতে হবে? হ্যাঁ, খবরদার। আর তুমি বাড়িতে আসো, তোমার সাথে আমার আরো কথা আছে। ঠিক আছে বাবা রে। হ্যাঁ 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 হ্যাঁ, তা আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি যাই ভুল ত্রুটি করছি তুমি মনে মাফ করে দাও। শোনো, আমি আর তোমার সাথে কখনোই বিয়াদবি করব না। তুমি আমার চোখ খুলে দিছ। আসলে তো তুমি না আমার ছেলের বউ, আর ছেলের বউ তো নিজের মেয়ের মতোই। আমি তোমাকে ঠিক আজকের পর থেকে নিজের মেয়ের মতো করে দেখবো। কখনো এইসব আজে বাজার এই নোংরা কথা তোমাকে বলবো না, বুঝছো মা? তুমি আমাকে মাফ করে দাও, আর এই কথা যা হয়েছে না হয়েছে এখানে শেষ করে দাও। খবরদার কাউকে কিছু জানাও না। আর আমি আজকের পর থেকে তোমার সঙ্গে ভালো আচরণ করব। আর তুমি যেটা বলছো, আসলে তুমি আমাকে একটু খেয়াল দেখো, আমি যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাইতে পারি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই জন্য আর কি তোমার কাছে আমার অনুরোধ হইল, মারে তুমি আমারে মাফ করে দিও। তো ঠিক আছে, আমি তোমার জন্য বাজার থেকে এমনি তোমার জন্য আর আমার নাতিসিনের জন্য খাওয়া দাওয়া কিনে নিয়ে আসছি। তো রাখতেছি, বাসায় এসে কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ, এই নে আমার শ্বশুর। তোমার না সাইজ করে ফেলছি।
হ্যাঁ, শক্তের ভক্ত নরমের জম। তোমারে বসতে দিলে তুমি খাইতে চাও না? তোমারে 5 ওয়াক্ত নামাজি বানাবো, আমার প্রতিজ্ঞা। তা ঠিক আছে। তো বন্ধুরা, যদি আমার এই গল্পটি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, তাহলেই আমি খুশি। ধন্যবাদ। না না স্যার, চাকরি আপনি দিবেন ভালো কথা, কিন্তু আপনি এই রুমে আমাকে কেন আনলেন? আর আপনি আমাকে ধরে বা এখানে কি করবেন? এই দরজা লাগাচ্ছেন কেন? আর ওই অতগুলা মেয়ে বসে আছে, এটা কেন করছেন স্যার? আপনার সঙ্গে তো আমার মিট করা ছিল অন্যভাবে, কিন্তু আপনি আমাকে এই পার্সোনালের সময় দিতে হবে, তারপরে আপনি আমাকে চাকরি দিবেন? না না, এরকম তো কথা ছিল না, আর এটা আমার ফ্যামিলিও মেনে নেবে না স্যার। প্লিজ, আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করেন না। আপনার দরজাটা করেন, আমি বেরিয়ে যাব। প্রয়োজনে আমি আপনার অফিসে চাকরিই করবো না, তবু আপনি আমাকে ছাড়েন তো। তো বন্ধুরা, আমার এই গল্প আপনারা সম্পূর্ণ শুনতে থাকুন, তাহলে দেখুন, বুঝতে পারবেন যে স্যার শেষ অবধি চাকরির জন্য মানে আমাকে শর্ত দিছিল কেন, এবং শেষ পর্যন্ত আমাকে সে চাকরি নিতে গিয়ে কি কি হারাতে হলো স্যারের কাছে। তো সম্পূর্ণ যদি তোমরা না শোনো তাহলে একদম মজা পাবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের অবস্থাতে কি হবে পরেই বলবো। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো শুরু করে দেখ আজকের গল্পটা। তো বন্ধুরা, আমি চাকরি নেওয়ার জন্য আহ বসের সঙ্গে আলাপ করতেছিলাম। তো এটা আসলে সরকারি জব। তো তারপরে এখন যে বস দায়িত্বে আছে চাকরি দেবে, ওনার কাছে আমার ফ্যামিলি থেকে লোকজনকে, আমার ফ্যামিলির গার্জেন সঙ্গে করে আমি নিয়ে গেছি। তো সেখানে একটা অর্থ মিট করা হয়েছিল যে এটার মাধ্যমে সে চাকরি দেবে। আসলে বোঝেনি তো, কম্পিটিশন যুগে মানে লেখাপড়া মেধা শক্তি যতই থাক না, আসলে রেজাল্ট যতই ভালো হোক, কিন্তু চাকরি নিতে গেলে কেন যেন টাকা পয়সা চাই, ঘুষ ঘাস এই সমস্ত আবদার করে। তো এই সমস্ত আসলে যারা মানে তাদের হয়, আর যারা মানে না তাদের আসলে চাকরি হয় না। এটাই তো এই জামানায় দেখছি। তো দেখি অফিসে আসলে ওয়েটিং রুমে অনেক মেয়েরা বসে আছে। আমিও সেখানে আসলে গেলাম আমার বাবাকে সঙ্গে নিয়ে, এবং সাথে অর্থ করেও নিয়ে গেছি যে কখন কত বা লাগে তারা চেয়ে বসে, তবু আমার চাকরিটা লাগবেই। তো আমি যখন এতদূর লেখাপড়া করে আসছি, মেধার তো দাম তারা দেয়ই না, রেজাল্টের দাম দেয়ই না, অথচ যোগ্যতাও লাগবে, আবার হচ্ছে টাকাও সাথে লাগবে। তো এই পরিস্থিতির পরে বসকে কিভাবে সামলাতে হয় দেখুন, আপনারা শুনতে থাকুন। তো বস আমাকে বলতেছে যে পারভিনকে, এভাবে আমাকে নাম ধরে ডাকলো। তখন আমি বললাম যে জি স্যার। তো বলতেছে আপনি অফিসে ভিতরে আসেন। তো আমি যাই হোক ভিতরে গেলাম, যাওয়ার পরে বললাম যে জি বস বলেন, কি বলবেন? তো বলছে যে আপনার তো আসলে আজকে ভাইপা আছে, তো আপনার তো চাকরি হবেই আমরা বলছি। তো ঘটনা হচ্ছে আপনার ভাইপা দিতে গেলে ওই রুমে যেতে হবে। তার মানে যে বস ভাইপা নেবেন, এই রুম ও রুম কি আছে, আপনি যেখানে ডাকবেন আমি সেখানেই যাবো, চলুন। তো উনি এই রুমের মাঝ থেকে আর একটা রুম দরজা আছে, ওই দরজাটা খুলে আমাকে ভিতরের রুমে নিয়ে গেল। বলতেছে যে আপনাকে যে সমস্ত পরীক্ষা মানে প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো যাতে যারা ওয়েটিং এ আছে বাইরে যে সমস্ত মেয়েরা আছে আরো, তারা যেন এই কথাগুলো বুঝতে না পারে যে আপনাকে আমি কি কি প্রশ্ন করছি, তাহলে তারা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবে আগেই। তো এই জন্য আপনাকে আলাদা রুমে যেতে হবে। তো যা কি আর করা, আমি বসের কথা মতো তো বসের গোপন রুমে ঢুকে পড়লাম। তো ঠিক আছে বস, আপনি আমাকে নিয়ে চলুন। তো ওই রুমে গেলাম, যাওয়ার পরে বস আমাকে আহ, এখন ওই রুমের মধ্যে যাই দেখি পাশে একটা বিছনা খাট, সুন্দর একটা খাট পড়া আছে, একটা চেয়ার, একটা টেবিল, আর দেয়ালে ক্যালেন্ডার টানানো আছে। তো লাইট একটা জ্বালানো আছে, উনি আমাকে বসতে বললো, আমি বসলাম। তে এখন ভাইপা নেবে ভালো কথা, তো উনি দরজা লাগাই কেন? এইটা দেখে আমার মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় কাজ করতেছিল। কেমন যেন মনে হলো যে কারণটা কি, ভাইপা নেবে ভাইপা নেবে, আমি তো গোপন রুমেই চলে আসছি। এখন তো আরে আমাদের প্রশ্ন বা অ্যান্সার এটা তো অন্যরা কেউ শুনবেও না, প্রশ্নেই ওঠে না। তো তারপরে দেখলাম যে না, আমার বাবা যেহেতু সাথে আছে বাইরে ওয়েট করতেছে, সমস্যা নেই, এমন তেমন কিছু হলে মানে আমি চিৎকার করে তাকে ডাক দিব। তো তারপরে বস বলতেছে যে আপনার বয়স কত? তখন আমি বললাম তো আপনার লেখাপড়ার যোগ্যতা সবকিছু তো কাগজপাতি উনি দেখলো, দেখার পরে বলতেছে দেখেন, চাকরি আপনাকে কনফার্ম দিব, আপনার ভাইপা আসলে আপনাকে আমি কোনো প্রশ্নই করব না।
আপনার ভাইপা এটাই যে আপনি যদি হ্যাঁ ওই বিছানাতে একটু শুয়ে রেস্ট নেন আমার পাশে আর কি, তাহলে আপনার চাকরি অবধারিত। তখন আমি বললাম যে না বস, এইরকম তো আপনার সঙ্গে আমার কথা ছিল না। আসলে আপনার সঙ্গে আমার বাবার কথা হয়েছিল আমার চাকরির বিষয় নিয়ে, যে আপনি কিছু টাকা পয়সা সেটার অ্যামাউন্টও আপনি বলে দিয়েছেন এবং সেটা আমরা নিয়ে রেডি হয়ে আসছি। তো আপনি এইটা নেন, আপনি ওটাও নেবেন, আবার আমার সঙ্গে এই ধরনের প্রস্তাব করতেছেন। আসলে বস, আমি তাকে জিজ্ঞেস করলাম যে বস, আপনারা কি এই চাকরি দেওয়ার নামে এই যতগুলা মেয়ে এখানে আছে সবাইকে এইভাবে আপনি এই টেস্ট করবেন এইভাবে একটা একটা করে? আর এইটাই কি আপনাদের মূল পরিচয়, মূল রূপ এই রেখাইটা? আসলে দেখেন, এইটা আপনারা মোটেও ঠিক করতেছেন না। একটা সরকারি জব পাওয়ার জন্য আমরা লেখাপড়া করে কত দূর বাবা মা কষ্ট করে আমাদের এত দূর পর্যন্ত নিয়ে আসছে, আপনারা এই মেধার তালিকায় মানে মেধা শক্তি রেজাল্ট ভালো এই সমস্ত কোনো কিছুর মূল্যায়নই করেন না। আপনারা শুধু টাকা চান, টাকাও তো নিয়ে আসছি, আবার এইটা কেন? তখন বলতেছে যে দেখো, আসলে চাকরি নিতে গেলে এই এই প্রবলেমটা তোমাকে ফেস করে যেতেই হবে। আসলে সব অফিসের নিয়ম এক না। আমার এখানে আমার আমার কাছ থেকে চাকরি নিতে হলে আমাকে খুশি করতে হবে, বাংলা কথা। তুমি যদি এটা বোঝো, তুমি কি করবে, তুমি ডিসিশন নাও। যদি তুমি আমাকে খুশি করতে না পারো তাহলে আমার রুম থেকে যাও, বেরিয়ে যাও, তোমার চাকরি হবে না। তখন আমি বললাম যে ঠিক আছে বস, একটু আমাকে ভাবতে দেন। তো আমি 1 মিনিট বসে আসলে মাথাটা নিচু করে ভাবতে লাগলাম যে এখন যদি আমি বসের কথা মতো মানে বস যেটা বলতেছে এটা যদি বসের সঙ্গে আমি করি, আমার বাবা তো সে নিশ্চয় বুঝবে না। বাবা ভাববে যে হয়তো মেয়ে তার ভাইপা টেস্ট নিচ্ছে, সেটাই ভাববে, কেউ তো আর বুঝবেও না। এটা মনে মনে ভেবে একদিনে তো কি আর করার, চাকরি পেলে সোনার হরিণ পাবো, এইটা ভেবে আমি হঠাৎ করে বলে উঠলাম যে ঠিক আছে বস, কি করতে হবে আমাকে? তখন বস বলতেছে এই তো তুমি লাইনে আসছো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি আসছি। আমি বললাম যে ঠিক আছে। তো আমার আসলে গা হাত পা কেমন যেন ছমছম করতেছিল, খুব টেনশন কাজ হচ্ছিল ভিতরে, টেনশন বোধ করতেছিলাম আমি। আর ভাবতেছিলাম যে এই বস আসলে আমার সঙ্গে এটা করার পরে তারপরে আবার নেক্সট আরেকটা মেয়ে আসবে, সেই ক্যান্ডিডেটের সঙ্গেও এই ধরনের আচরণ করবে এবং তাকে চাকরি দেবে কিনা, কতজনের চাকরি দেবে? সার্কুলার দিছে হচ্ছে 5টা লোক নেবে, এখানে লোক আসছেন 100-র উপরে। তো উনি এভাবে কতজনের ভাইপা নেবে আর কতজনকে এভাবে ইয়ে করবে? তা আমি বসকে তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা বস, আপনি আমার ভাইপা নেওয়ার নামে আমাকে চাকরি দেবেন বলে আমার সঙ্গে আপনি এটা করতে চাচ্ছেন, ভালো কথা। কিন্তু আপনি চাকরি তো দেবেন এই সার্কুলারে 5জনকে, এটা কিন্তু আপনার এই ধরনের করবেন কতজনকে? তখন উনি বলে হ্যাঁ হ্যাঁ পারবেন, তুমি বোঝোনি এখনো। আমি আসলে সবাইকে টেস্ট করব না, সবার মধ্যে থেকে তোমাকে একটু হুস্টু নাদুসুনু দেখে পছন্দ হলো আমার, এই জন্য আমার নজরটা তোমার উপরেই গেছে, তাই তোমাকেই ডাকলাম, তোমাকে চাকরিও দেব এবং তুমি আমার অফিসেই পাশাপাশি থাকবা, আমার চোখের সামনে সামনে। তোমাকে আমার দরকার, এই জন্য তোমার ভাইপা টেস্টটা এভাবে আমি দেব। আর এই জন্য তোমাকেই ডাকছি, সবাইকে কখনো আমি এভাবে ডাকবো না। আমি বললাম যে ঠিক আছে বস, মনের মধ্যে যখন এতই আপনার মনে ধরছে, তো যাই হোক, আপনার যা মন চায় তা করুন, তো তবু আমার চাকরিটা লাগবেই। তো বলছে হ্যাঁ, আমি এখান থেকে বের হয়ে যাই তোমার চাকরি কনফার্ম করবো, 2-1 দিন বাদেই তোমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড তুমি পেয়ে যাবে। তো এটা শুনে আমার মনের মধ্যে আরো খুশি লাগতে লাগলো যে বস কি বলে, আসলে সত্যি তো, বসকে খুশি করলে যখন এত বড় একটা কিছু পাওয়া যাবে, তো আর আমি কোনো আপত্তি করলাম না। তো বসের মতো কাজ শুরু করে দিল। যাই হোক, আমিও জীবনের প্রথম খুবই কষ্ট হলো, মানে আমার ভালো লাগলো না আসলে তার আচরণটা, অনেকক্ষণ ধরে সেইটা করলো, করার পরে যাই হোক আমি একটু মানে ঘেমে টেমে অসুস্থ বোধ করতে লাগলাম। তো তারপরেও আমি ভাবলাম যে যত কষ্টই হোক তবু চাকরিটা তো পাচ্ছি, মনে মনে এইটা আর কি, সাময়িক কষ্ট হলো ওইটা, চাকরির কথা মনে হলে আমার মনের মধ্যে একটা আনন্দ ফেস করতেছিল। তারপর এটা শেষে বললাম যে বস, সবই যখন শেষ হয়ে গেল বা আমি একটু ফ্যানটা ছেড়ে দিয়ে একটু মানে রেস্ট নিতে থাকলাম, তারপরে একটু আম, কিছু সময় পরে বললাম যে বস, আচ্ছা আপনার চাকরি হলে আমাকে পোস্টিং অন্য জায়গায় দেবেন না? তো বলছে না, পোস্টিং দেওয়া দেরি হবে। তোমাকে, তোমার সঙ্গে এখন যেটা করলাম বা যেটা হলো আমার খুবই ভালো লেগেছে, আর তোমাকে আমার চোখের আড়াল করতে চাচ্ছি না। ভবিষ্যতেও তোমাকে প্রমোশন, যখন তোমার প্রমোশনের দরকার হবে তখনও তোমার 2-1 বার আমার সঙ্গে একটু সময় দিতে হবে, এভাবে তোমার আজকে যেভাবে তুমি আমার সঙ্গে ভাইপাটা দিলে। তো আমি তখন হেসে দিয়ে বললাম
যে আবারও? তখন বলছে কেন, তোমার ভালো লাগেনি? আমাকে জিজ্ঞেস করলো, তাই বললাম যে হ্যাঁ, ভালো লাগবে না কেন, অনেক সুন্দর লাগছে বস। আমি আর কি, যদিও কষ্ট হয়েছে, তো বসকে খুশি করার জন্য আসলে এই কথাটা আমাকে বলতে হলো। তো আমি বললাম যে হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। তো আবার আপনি এরকম কবে করবেন? তো বলছে যেদিন তোমার প্রমোশনের দরকার হবে অথবা এখান থেকে ট্রান্সফারের প্রয়োজন হবে, তুমি আবেদন করবা, সেই দিনই আমার সঙ্গে আর একটা বার সাক্ষাৎ করতে হবে তোমার। আমি বললাম যে ঠিক আছে বস, যখন একটা বার আপনার সঙ্গে আমার হয়েই গেছে বা হারিয়েই ফেলছি, তো আপনার কাছে আমার নিজের অস্তিত্ব, তার আপত্তি করে কি করবো, একবারও যাও 5বারও তাই। হি ভেবে যাক, বসের কথা আমি স্বীকার হয়ে আমার চাকরিটাও হলো কনফার্ম, বস আমাকে দিয়ে দিল। তারপরে আব্বাকে বললাম যে আমি একটু বাইরে গেলাম, বাইরে যেয়ে উনি আরেকজনের ভাইপা নিতে লাগলো। তো আমার বাবা জিজ্ঞেস করলো যে কেরিমা, তোমার ভাইপা পরীক্ষা কেমন হলো, সবগুলো প্রশ্ন উত্তর সঠিক দিয়েছে তো? তা বললাম যে হ্যাঁ বাবা, আসলে সবই উত্তর দিয়েছে, এগুলো আমার জানা ছিল, তো কোনো সমস্যা হয়নি, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমার চাকরি অবধারিত হবেই। তো আমার বাবার মুখে মুখে দেখলাম আসলে হাসি ফুটলো। তো কিছু টাকা পয়সাও নিয়ে আসছিলাম, তো বসকে বললাম যে বস, আসলে যেটা মিট করা ছিল সেটা কি আজকেই এটা নেবেন নাকি অ্যাপার্টমেন্ট কার্ড পরে পরে? তা বলতেছি যে দেখো পারবেন, তুমি আমার উপর আস্থা হারাও না, তোমার টাকাটা আমি আজকে নেব না, তুমি বাসায় চলে যাও, যেদিন তোমার অ্যাপার্টমেন্ট কার্ডটা তুমি হাতে পাবে ঠিক সেদিন তুমি আমাকে একটা ফোন করবে, আর ফোন করলে আমি নিজে গিয়ে অফিসে, এটা আসলে এই ধরনের আদান প্রদান করি না, তো এটা সরকারি জব, আমাদের রুলস এর বাইরে পড়ে, আমি তোমার বাসার পর থেকে এটা নিয়ে আসবো, আর তুমি আমাকে মিষ্টি মুখ করায়ও। তা আমি হেসে বললাম বস, আমি আসলে আপনার ওই কথার অপেক্ষায় থাকলাম, বা আপনার ওই অ্যাপার্টমেন্ট কার্ড কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনবো। তো বসের সঙ্গে এই কথা শেষ করে আমার আব্বাও খুব খুশি হলো। মানে আসলে না, আমার বাবা যে খুবই ধনী মানুষ তা তো না। ধনী ধনী বাবার মেয়ে হলে কি আর এই সরকারি জব করার জন্য বাবা আমাকে এখানে নিক্ষেপ করতো, তা তো না। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। তো তারপরে 3 দিন না 4টা দিন পরে আমার অ্যাপার্টমেন্ট কার্ড আসলো। তা আমার খুশি দেখে কি, খুবই খুশি। মনে মনে একটু কষ্ট হচ্ছিল যে আমার আসলে মানে আমি এই যে যৌবন প্রত্যেকটা মেয়ে, আমার সতীত্ব প্রথম, সেটা স্যারের কাছে আসলে প্রদান করতে হলো। স্যার এটা ভোগ করলো, আবার নাকি সে বলছে ভবিষ্যৎ আরো এটা করতে হবে। তারপরে ওই সমস্ত ধাপা চাপা দিয়ে আসলে চাকরি পাওয়ার খুশিতে আমি সবকিছু ভুলে গেলাম। তো বন্ধুরা, হ্যাঁ, আজকাল বসের কাছ থেকে চাকরি নিতে গেলে, সরকারি চাকরি পেতে গেলে সঙ্গে টাকাও লাগে। আবার মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বসকে খুশি করার জন্য এই ধরনের ভাইপার টেস্ট তারা নিয়ে থাকে। আর এই সমস্ত প্রবলেমে কারা পড়ছো, আর এই আমার মতো এইভাবে টাকা পয়সা বা হচ্ছে চাকরি নিতে গিয়ে বসকে খুশি করতে কাদের কাদের হয়েছে, কারা এই ধরনের প্রবলেম ফেস করছো, তোমাদের যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমাকে একটু শেয়ার করো, আমি শুনবো, তাহলে আমি একটু শান্তি পাবো, স্বস্তি পাবো। আর আমার এই চাকরি পাওয়ার গল্পটি যদি তোমাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, ছড়িয়ে দাও গল্পটা, যেন এই ভুল আর কেউ না করে। তারা যেন মোকাবেলা করে। আসলে আমার মোকাবেলা করার মতো অবস্থান ছিল না, চাকরিটা আমার খুবই দরকার ছিল, তাই আমি আসলে সেদিন হার মানছিলাম। তো আরো সুন্দর গল্প যদি চাও, আমাকে কমেন্ট করে জানিও, আসছি আবার। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এ বাপ, রতন কোথায় তুমি? ও, মেজো চাচি, আমি তো বাজার উপরে আসছি, কেন কিছু বলবা? ফেরার পথে একটু শুনে দেয় তো বাপ, তোমার সাথে আমার একটু কথা ছিল। ও চাচি, ফিরতে আমার একটু দেরি হবে, যদি কোনো জরুরি কথা থাকে মোবাইলেই বলো। দাঁড়াও, আমি বাজারের মধ্যে থেকে একটু সাইডে যেয়ে তোমার সঙ্গে কথা বলি, তুমি বলতে থাকো। আচ্ছা শোনো, আমি তোমাকে বলতে চাচ্ছিলাম কি, তোমার কাছে কি কেউ আছে? না চাচি, কই আমার কাছে তো কেউ নাই, আমি একাই তোমার সাথে কথা বলতেছি, বলো। এসো না, তোমার সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি, তুমি আবার কাউরে এই কথা বলে দিবা না তো? না গো চাচি, বলবো কেন? তুমি বলে ফেলো, কি এমন কথা বলবা যে আমি কারে বলবো না, বলো কি বলো। দেখো বাবা, তোমার মেজো কাকার খবর কি তুমি কিছু শুনেছো? কই না তো চাচি, কি করছে মেজো কাকা? কি করে যে দুঃখের কথা বলি তোমারে, তুমি ছেলে মানুষ, তারপরও না বলে আর পারতেছি না। তোমার মেজো কাকা ওই গার্মেন্টসের এক মেয়ের এনে ভাগিয়ে গেছে। দেখো বাবা, আমার আজ 2টা বছর বিয়ে হলো, আমি ওই রকমই রয়ে গেলাম।
আমি তোমার যৌবন ভর্তি একটা চাষি। দেখো আমার কোনো কিছুতে কি কম আছে বলো? আর তোমার মেজো কাকা এই কাজটা করে বসলো, এখন আমার কি হবে তুমি বলো? বলার তো আর মানুষ পাচ্ছি না। ও, তাই নাকি? তাহলে মেজো কাকা এই কাজ করে বসছে কেন? কিসে এত কম পড়লো যে সে এই কাজ করলো? কি জানে কবে কিডা। আচ্ছা, তো এখন আমি কি করতে পারি? আমার কি বলতে চাইছো তুমি বলো। না রে বাবা, তোমারে আর আমি এখন কি বলবো বলো? মানে যেটা আসলে তোমারে বলতে চাচ্ছি, আমার খুব লজ্জা পাচ্ছে জানো, খুব শরম লাগতেছে। কি করে যে তোমার যে ওই কথাটা আমি বলে, আমি আসলে বলতে পারতেছি না। চাচি, এরকম লজ্জা না করে টুক করে বলে ফেলো কি বলতে চাচ্ছ। শোনো রে বাবা, বলতেছিলাম কি, এই বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি হয়ে একটু ঘুরে যাও, তোমার সাথে আমার একটু প্রাইভেট কথা ছিল। আমার আসলে বলেই ফেলি, তুমি ছেলে মানুষ, আমি তোমার চাষি, তারপরও না বলে আর পারতেছি না, এত এ নিয়ে বিনিয়ে আর কতক্ষণ বলবো। মানে আমার লাগবে, তুমি একটু আমাকে দেবে, মানে আমার সাথে একটু সময় দাও আমার বাড়িতে। সময় দেব মানে? কি লাগবে? আর আমি তোমার ওই একা বাড়িতে গেলে এই কোনো লোকজন নাই, কেউ মাইন্ড করবে না? হ্যাঁ না রে শোনা, একটা লোকজন কেউ নেই, একদম আমি একা একা থাকি এই বাড়িতে। গেটটা লাগাই দিয়ে সারাদিনে টেলিভিশন চালু করে বসে থাকি, কি করব বলো, কোনো কাজ নেই। শোনো, তুমি যদি সম্ভব হয় এই দিনের বেলা না এসে সন্ধ্যার পরে আসো, আর তোমার মারে বলে আসো যে তুমি কোথাও যাচ্ছ, আজকে ফিরবা না। তারপরে মানে টুক করে রাতটুকু আমার কাছে থাকবা, পারবা আসতে? আচ্ছা, তাহলে আমি বাড়ি যেয়ে আগে দেখি মায়েরে বলে তারপরে চলে আসি। হ বাজান, তাই করো। লক্ষ্মী সোনা আমার, তোমার মারে ম্যানেজ করে সোজা চলে আসো। শোনো, আমি তোমার জন্য তাহলে একটু ভালো মন্দ গোস্ত একটু রান্না করে আয়োজন করি, তুমি আসো। কতদিন পরে আমি মনে হয় একটু সুখ পাবো। তুমি কিন্তু মিস করো না। ও চাচি, তুমি এত ক্ষুধার্ত কেন বলো তো? মানে চাচা কোনোদিন তোমাকে কি ওই সমস্ত দিয়ে সুখী করতে পারেনি নাকি? আরে ধ্যার, তোমার চাচার কথা বললো না তো রে বাপ, তোমার চাচার কথা আর কি বলবো। ওই একটু জানা, তারপরে ওই 2-3 মাস পরে আসি, ওই 2-1 দিন থেকে চলে যায়, ওতে কি আমার হয় তুমি বলো? আমার কোনো কিছুই হয় না, তার আগেই ও বাড়ি ছেড়ে চলে যায়। যাই আবার এবারে যে ভুল কাজটা করে বসলো, কারে নিয়ে চলে গেছে। তাহলে উনার ওই ওইসব বিরোধ নি আবার একটা মেয়েরে নিয়ে ভেগে গেল, তাহলে আমার কি হবে বলো? আমি তো রূপসী কম না, দেখো রে বাজান, আমি নাদুস নুদুস হুষ্টু ফুষ্টু কত সুন্দর, হ্যাঁ, কোপরানো চুল আমার, রাঙানো ঠোঁট, কত মানুষ আমার দেখে তাকায় থাকে। আর সেই মানুষের রেখে তোমার চাচা গার্মেন্টসের মেয়ের এলিয়ে পাইকে গেল। তাহলে এই দুঃখের কথা আর আমি কি বলবো তোমারে বলো? আরে তুমি এই দিক দিয়ে চিন্তা করো না তো, সোজা চলে আসো, তোমার চাচা জেনে যায় জায়গা, তুমি লেখাপড়া করো, পাশাপাশি আমাদের দিনের পর দিন এইভাবে চালায় দেবে। আর শোনো, আমার টাকা পয়সা ব্যাংকে রাখা আছে, তোমার ওই লেখাপড়ার কিছু খরচ বা হাত খরচ টরচ, নতুন পোশাক আশাক যা লাগে, এটা আমি আমার থেকে তোমাকে দিব। তুমি শুধু আমার একটু খেয়াল দেখো, মানে তুমি যদি আমার ওই সমস্ত একটু চালায় নিতে তাহলে খুব ভালো হতো, বুঝতে পারছো? আমি আসলে এইটার ভিখারি, তাছাড়া আর কিছু না রে বাবা। শুধু এই জন্যই তো তোমাকে বলে নিচ্ছি যে কাউরে বলো না। তাহলে তো ওই আমার ওই মাঝে মধ্যে বন্ধুদের সাথে দৌলতদিয়া যাইতাম বা বিভিন্ন জায়গায় যাইতাম, এই সমস্ত খরচ থেকে বাঁচা গেল। কি বললা তুমি? তুমি এই সমস্ত জায়গায় যাও? ও মাই গড! আরে তাহলে তোমাকে দিয়ে তোমার হবে রে পাগল ছেলে। তুমি তো যথেষ্ট এই সমস্ত জ্ঞান আছে তোমার, তোমার অভ্যাস আছে। দেরি না থাকলে কি হয়, আর আমার এরকম মানুষই তো দরকার। আরে বাবা, তুমি কিন্তু আজকে এই বাসাতে তোমার মাকে ম্যানেজ করে চলে আসো। আমি একদম রেডি হয়ে থাকবো, শাড়ি পরে থাকবো না সালোয়ার কামিজ পরে থাকবো, হ্যাঁ? কোন পোশাকে দেখতে তোমার পছন্দ? আর শোনো, তুমি এসে আমাকে সুন্দর করে সাজায় গুজায়, মানে আমাকে দেখবা সুন্দর করে, তুমি যেভাবে খুলে খেলা যেভাবে আমাকে দেখতে চাও, আমি সব রকম ভাবে তোমার সামনে পরিবেশন করব নিজেকে। তুমি দেখে যখন মুগ্ধ হবে, তারপরে আমাকে জড়িয়ে ধরে দারুণ ভাবে আদর করবে। আরে সারাটা রাত তুমি আমাকে আদর আপ্যায়ন করবা, যেভাবে খুশি তোমার, যত ইচ্ছা মনে আছে তোমার। আরে তুমি তো একটা যুবক ছেলে, আমার এইরকম ছেলে তো লাগবে। আরে তোমার পাশে যদি তোমাকে আমি সেবা যত্ন করি, তুমি আমাকে সেবা যত্ন করো, আরে বিভিন্ন আইটেমে, তাহলে দেখবা তুমি যে কতটা তোমার ভালো লাগবে, তুমি কতটা সুখে হবে মনের কাছে। তোমার ওই সমস্ত বাইরে কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথে ওই দৌড় দিয়া ফলু দিয়া কোথাও যাওয়া লাগবে না। হ্যাঁ, আমি থাকতে, আমার মতো একটা যৌবনবতী একটা সুডল তোমার চাষি থাকতে তুমি কেন বাইরে যাবে? মানুষের ছেলেরা যায় জায়গা, আমি তোমার জন্য থাকবো। আর এই সুযোগটা তো তুমি পাইতে না রে বাবা। তোমার চাচা যদি আজকে গার্মেন্টস এর মেয়েদের নিকে না করতো, তাহলে তো আমি আর তোমাকে বলতাম না।
সে আদৌ আসতো না, 3 মাস পরে পরে যদিও আসতো, এখন তো আর সে আসবেই না। তাহলে আমার উপায়টা কি? আমার পুরা জীবন জীবন এইভাবে পড়ে থাকবে? তা কি হয়? এই জন্য আর চিন্তা করলাম যে তোমার মতো ছেলেকে আমার লাগবে। এই জন্য তোমাকে বারবার করে বলতেছি, শোনো শোনা, তুমি সোজা চলে আসো। আর শুধু আজকেই না, তুমি আজকে এসে একটা রাত থেকে যাও। যদি তোমার মনে ধরে, যদি তুমি সুখী হও, যদি তোমার মনের মধ্যে সবকিছু আমি আশা পূরণ করতে পারি, মনের কাছে ভালো লাগে, তাহলে যখন খুশি মন চাইবে তুমি চলে আসবা। আমি তোমার জন্য থাকলাম, বুঝতে পারছো? তাহলে চাচি কি খালি খালি থাকবা? যদি তোমার আবার পেটে কিছু ওয়েট হয়ে যায় তখন কি হবে? আরে ধ্যাট, ওটা আমি দেখবো, তোমার এই নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। সে যা করা লাগে আমি করবো। ওই সমস্ত ঠেকানোর জন্য আমার ঘরে যথেষ্ট কিছু আছে, বুঝতে পারছো? আরে তোমার কাকা সব নিয়ে এসে রাখছে না, বিছনার তলে সব পড়ে আছে, যখন লাগে তখন ওইটা দেখবো না। তাহলে তো ভালোই হবে না চাচি। আর চাচি তুমি যে মোটা, আমি কি আর এই চাচার মতো তোমার সঙ্গে ওইভাবে আচরণ করতে পারবো তো? আমার আবার একটু ইয়া লাগতেছে। আরে বোকা ছেলে, আজকাল একটু কোল ভরা না হলে কি পুরুষরা পছন্দ করে তুমিই বলো? মানুষ চেয়ে পায় না। হ্যাঁ, আমার বোকা ছেলে আবার কি বলে? আরে তুমি একটা রাত এসে থেকে যাও, তখন তুমিই বুঝবা। রসের হাড়ি রসগোল্লা, বুঝতে পারছো? চাচি তোমাদের তো অ্যাটাচ বাথরুম তাই না? আরে ছেলে, হ হ এটাজ বাথরুম, এই ঘরে হবে আর ওই ঘরে যায় নাবে। চাচি তাহলে আজকের থেকে শুরু করব, আমি মাকে ম্যানেজ করে চলে আসতেছি তোমাদের এখানে, তুমি রেডি হও। আর শোনো, রান্না বান্না করা লাগবে না, আমি বাসার থেকে খাওয়া দাওয়া করে চলে আসতেছি। তুমি শুধু তৈরি থাকো, আসবো, শুরু হবে সকাল অবধি, কমপক্ষে 3-4 বার 5 বার যা হয় হবে। কিন্তু আমার তারপরে আবার কালকে সকালে চলে আসতে হবে, কিন্তু আসি প্রয়োজনে যদি 2-1 দিন গ্যাপ দিয়ে আবার যাওয়া লাগে আবার যাব। তুমি শুধু ফোন দিলে আমি চলে যাব, বুঝতে পারছো? হ্যাঁ রে বাবা, তুমি কিন্তু মিস করবা না। শোনো, তুমি আসতেছো এই কথা শুনে আমার যে ওদিকে হয়ে যাচ্ছে। কি যে অবস্থা হচ্ছে, হ্যাঁ, সাগরে বন্যা বয়ে যাচ্ছে। তুমি আসলেই বুঝতে পারবা, তোমাদের সব খাওয়াই দেবো। তো ঠিক আছে, রাখি এখন, হ্যাঁ? ঠিক আছে চাচি, আর একটা কথা বলি তোমাকে। ওই আমার কলেজের একটা বান্ধবী অনেকদিন ধরে আমার সঙ্গে একটু পার্সোনালে সময় দিতে চাচ্ছে, কিন্তু জায়গার অভাবে আমি ওকে সময় দিতে পারতেছি না, কলেজের বান্ধবী। তো তুমি যখন আমার সঙ্গে অলরেডি ফ্রি হয়েই গেছো, তো তোমার বাড়িতে কি একটা দিন জায়গা দেবে? ওকে নিয়ে একটা সময় একটু সময় দিতাম আমি। ওরে বাবা, আবার বান্ধবীকে কেন? আমাকেই তুমি শেষ করতে পারবে না, আবার বলে বান্ধবীর কথা। না না চাচি, তুমি আসলে বুঝতে পারতেছো না। তোমার সঙ্গে যখন আমি সবকিছুই এখন ফ্রি হয়ে গেছি, আর তো চিন্তা নেই। মানে আমার ওই কলেজের বান্ধবীটা আমাকে ভালোবাসে, অনেক দিন ধরে সে আমাকে মানে অনেক কিছু দিতে চাই, গিফট করতে চাই, শুধু জায়গার অভাবে পারতেছি না। তো একটা দিন তুমি যদি অনুমতি দাও, তোমার বাড়িতে নিয়ে এসে একটু একটা বাড়ি জীবনে ইয়ে করে সাইডে দিতাম। প্রয়োজনে তুমি যদি চাও দুজনকে না হয় একসাথেই করতাম, সমস্যা কি ছিল? ঢ্যাব না ছেলে কোথাকার, একসাথে আবার তাই দুজনকে হয় নাকি? প্রথমে একটা দিন না হয় তোমার কাছ থেকে আমি ছুটি নেব, ওকেই তুমি সেটা দিন আপ্যায়ন করবা, করে ছেড়ে দিবা, কিন্তু দ্বিতীয় দিন কিন্তু ওকে আর আমি আনতে দেবো না আমার বাসায়, কারণ তুমি শুধু আমার তারপর থেকে। চাচি আমি তো ওই কথাটাই তোমাকে বলতেছি, বোঝো না কেন? বাবা রতন, তাহলে তোমার বান্ধবী নিশ্চয়ই আমার চেয়ে অনেক সুন্দরী, তাই না? আরে বাবা, এইরকম করে বলো কেন? ও যা আছে আছে, সুন্দরী হোক না অসুন্দরী হোক, মানে ওর সঙ্গে আমার মনের মিল। কলেজ লাইফ থেকে ও আমাকে চায়, আসলে অনেকদিন ধরে আমাকে মানে ওর মনের বাসনা মেটাইতে সুবিধা পায় না, জায়গা পায় না। তাই তোমার কাছে এই সাহায্যটুক চাইছি। আর কোনোদিন মানে একটা দিন ইয়ে করার পর আর কোনোদিন ওকে তোমার বাসাতে নিয়ে আসবো না, আমি কথা দিলাম। বাবা রতন, আসলে জানো, তোমার মতো যুবক ছেলের ভাগ আজকের পর থেকে আমি কাউকে দিতে চাচ্ছি না। একবারে কাছে নাই পেতে এতটা আবেগে পড়ে গেলে চাচি, তাহলে রাতটুকু থাকলে কালকের পর পর থেকে যে তুমি আমার আর পিছ ছাড়তে চাইবে না। মনে করো তাই, কারণ তোমার মতো যুবক ছেলের ভাগ আমি কাউকে দেব না। তুমি শুধু আমার। জানো, তোমার চাচায় ইতিপূর্বে আমার কোনো কিচ্ছু করতে পারেনি। আমি বাবা মার সংসারে ওই অবস্থায় আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু অক্ষত আছে। হ্যাঁ, সে কি আছে না আছে আজকে গেলেই বুঝতে পারবো না। আরে আমি কি তোমাকে মিছা কথা বলতেছি নাকি? দীক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তুমি শুধু আজকে একটাবার হাসোই না শোনা আমার। হ্যাঁ রে সোনা, আসতেছি লক্ষ্মী জান আমার। দেখবো আজকে কতটুকু তুমি আমাকে আদর আপ্যায়ন করতে পারো, কতটুকু আমাকে খুশি করতে পারবো, এটা আমি দেখবো আজকে। ঠিক আছে, আমি যেন তোমাকে
অনেক খুশি করতে পারি। ইতিপূর্বে আমি জানি যে তুমি বিভিন্ন জায়গায় গেছো, কিন্তু তার চেয়েও আমি তোমাকে অনেক অনেক খুশি করব, অনেক আপ্যায়ন করব। আর শোনো, বাসার থেকে তুমি খাইয়ে আসো না, আমি সুন্দর করে রান্না বান্না করে তোমাকে খাওয়াবো। তো তুমি আসো, এখন রাখি, এত কথা বললে আসবে কখন, যেহেতু তুমি বাইরে আসো। শোনো, আমি কিন্তু ওই আসার আগে তোমাকে ফোন করে আসবো, গেটটা খোলা রাখো, আর সে গেটের কাছে যেন আবার চিল্লানো না লাগে। না রে জান, গেটটা আমি কোনো রকম ভাবে আওসায় রেখে দেবো, তোমাকে বলেই দিচ্ছি। তুমি বাইরের থেকে দরজার ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে পড়বা, বুঝতে পারছো? ও চাচি, কাকার লুঙ্গি কি ঘরে আছে, না লুঙ্গি আমি নিয়ে আসবো? পাগল ছেলে, আসার জন্য যে কি সব আয়োজন করতেছে। আরে বোকা ছেলে, কিচ্ছু লাগবে না, সব আছে, তুমি শুধু চলে আসো তো। আর এত কথা বলার দরকার নেই, রাখতেছি আমি। তুমি আসার আগে গেটে এসে আমাকে ফোন দিও। বাই বাই। ওকে, বাই। তো বন্ধুরা, আমাদের এই সংলাপটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই সংলাপটি শুনে তোমরা বিনোদন পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই সালমা রেকর্ড চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।